ছাত্রীরা, আজকে আমরা উদস্থিতিবিদ্যার অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক্সের পরবর্তী অংশ পড়ব। সেখানে আমরা আগের সপ্তাহে যেখানে আমরা শেষ করেছিলাম, স্থির তরলের বৈশিষ্ট্যের দুটো পয়েন্ট আমরা পড়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেগুলো কি কি। প্রথম পয়েন্ট ছিল যে কোনো আবদ্ধ পরিবাহীর যে কোনো একটা বিন্দুতে চাপ চারিদিক থেকে যে চাপ সে অনুভূত হবে, অর্থাৎ তার উপর যে কোনো বিন্দুতে চাপ কিন্তু সব দিকে সমান। দু নম্বর যে পয়েন্টটা ছিল সেটা ছিল যে একটা স্থির পরিবাহীর যদি আমরা স্থির পরিবাহীর মধ্যে একটা অনুভূমিক তল কল্পনা করি, তাহলে সেই তলের ওপর প্রতিটা বিন্দুতে চাপ কি হবে, একই হবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান হবে। আজকে আমরা থার্ড পয়েন্ট, যেটাকে আমরা উদস্থৈতিক কুট বা হাইড্রোস্ট্যাটিক্স প্যারাডক্স বলছি, সেটা কি সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিতে তিনটে পাত্র এ বি সি নেওয়া হয়েছে, এবং এই তিনটে পাত্রের মধ্যে একটা বৈশিষ্ট্য, কমন ফিচার যেটা মিল রয়েছে, সেটা হচ্ছে এ পাত্রের যে পৃষ্ঠভূমির ক্ষেত্রফল, যে বেসটা বি এবং সি এর বেসের সঙ্গে সমান, কিন্তু আয়তনগুলো দেখো সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এর মধ্যে আর একটা জিনিস আমি এঁকেছি, যে এদের যে উচ্চতা, কতটা জল বা তরল রয়েছে, সেই উচ্চতা কিন্তু প্রত্যেকটা পাত্রে কি সমান। কিন্তু যেহেতু পাত্রগুলোর আয়তন ভিন্ন, তাহলে প্রত্যেকটা পাত্রে কিন্তু আলাদা আলাদা পরিমাণ তরল পদার্থ রয়েছে। তাহলে উদস্থৈতিক কূট বিষয়টা কি? এখানে বলা হচ্ছে, যদি কোনো পাত্রের পৃষ্ঠভূমিতে কতটা তরল কর্তৃক কতটা ঘাত প্রযুক্ত হবে, সেটা সবসময় নির্ভর করবে ওই পাত্রের তরলের উচ্চতার ওপর। আবারও বলছি, একটা পাত্রের পৃষ্ঠভূমিতে বেসে তরল কর্তৃক কতটা থ্রাস্ট বা কতটা ঘাত প্রযুক্ত হবে, সেটা সব সময় নির্ভর করবে ওই পাত্রে তরলের উচ্চতা কত তার উপর। কখনোই কিন্তু যদি পাত্রের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তখনই কিন্তু নির্ভর করবে না যে ওই পাত্রের আয়তন বা আকার কিরূপ, তার উপর কখনোই প্রযুক্ত ঘাতের মান নির্ভরশীল নয়। এই পুরো বিষয়টাকেই বলা হচ্ছে উদস্থৈতিক কূট। তাহলে চলো আমরা প্রমাণ করি সত্যি কি এই ঘটনা ঘটছে। অর্থাৎ এ, বি এবং সি তিনটে আলাদা 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 আকৃতির পাত্র হওয়ার সত্ত্বেও আমরা কি বুঝবো যে এদের আকারের জন্য এদের ঘাত কোনোভাবেই অ্যাফেক্টেড হবে না। তাহলে দেখো, যেহেতু এ পাত্রের পৃষ্ঠভূমির ক্ষেত্রফল বি এবং সি, তিনটে পাত্রের পৃষ্ঠভূমির ক্ষেত্রফল যেহেতু সমান, তাহলে এর ওপর উচ্চতাও যেহেতু সমান, আমরা জানি কোনো তরল কর্তৃক প্রযুক্ত চাপ, প্রেসারটা যেটাকে আমরা পি দিয়ে লিখি, সেটা আমরা জানি ফর্মুলা কি, এইচ রো জি। এখানে এইচ হচ্ছে উচ্চতা, রো হচ্ছে ওই তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ তরল। তাহলে উচ্চতা সবার সমান, আর একই তরল যদি নিয়ে থাকি, তাহলে তরলের ঘনত্বও সমান, একই অবস্থানে রয়েছে, একই জায়গায় রয়েছে, ফলে জিও সমান। তাহলে প্রযুক্ত চাপ এ, বি এবং সিতে যেহেতু ক্ষেত্রফল সমান, তাহলে প্রযুক্ত চাপও কিন্তু সমান। তাহলে এখান থেকে আমরা এখন দেখবো যে ওই যে বিষয়টা, যে ঘাত, ঘাত মানে কি, চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে এখানের এই ঘাতগুলো কোনোভাবে কি ওদের আকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত, বা এখানে বেশি তরল আছে বলে সেই তরলের সঙ্গে কিভাবে প্রভাব ফেলবে। তাহলে আমরা এখন এ পাত্রের কথাটা বিবেচনা করি। এ পাত্রে তলদেশে প্রযুক্ত ঘাত সবসময় আমরা মনে রাখবো, যেহেতু এ পাত্রটা পুরোপুরি সিলিন্ড্রিক্যাল, অর্থাৎ পুরোপুরি চোঙাকৃতি, তাহলে যতটা তরল আছে সেই তরল স্তম্ভের খাড়াভাবে অবস্থিত তরল স্তম্ভের ওজনের সঙ্গে কিন্তু ওই ঘাতটা সমান। আমরা জানি ঘাত মানে কি, প্রযুক্ত বল। কোনো ক্ষেত্রফলের ওপর একটা বল প্রযুক্ত হচ্ছে, একক ক্ষেত্রফলের ওপর বল প্রযুক্ত হলে তাকে আমরা চাপ বলছি। তাহলে ঘাতটা কি হচ্ছে না, ওই উলম্ব যে জলস্তম্ভ রয়েছে তার কি, তার যে ভার বা ওজন তার সঙ্গে সমান। সুতরাং এ পাত্রের যতটুকু তরল আছে, সেই তরলের ওজনই হচ্ছে এ পাত্রে প্রযুক্ত ঘাত। তাহলে এখানে আমরা দেখছি তরলের ওজনের সমান,
ঘাতটা। বি পাত্রের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? বি পাত্রে, আচ্ছা এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই। আমরা জানি যে এখানে তরল কর্তৃক সবসময় দেয়ালে লম্বভাবে ঘাত প্রযুক্ত হবে। তাহলে লম্বভাবে ঘাত প্রযুক্ত হলে দেয়ালও কি প্রতিক্রিয়া স্বরূপ ওর ওপর, তরলের ওপর একটা ঘাত বা বল প্রযুক্ত করবে। তাহলে সেই বলটা সবসময় কি হবে? ও যেহেতু লম্বভাবে প্রযুক্ত করছে, এও তাহলে লম্বভাবে হবে, অর্থাৎ সেটা কিন্তু ভূমির সঙ্গে অনুভূমিক দিকে ক্রিয়াশীল। তাহলে উলম্ব দিকে কিন্তু এর কোনো উপাংশই আমরা পাবো না। একে যদি উলম্ব আর অনুভূমিক উপাংশে বিভক্ত করি, তাহলে এই উলম্ব দিকে আমি এর যে এফেক্ট পাবো সেটা হচ্ছে 0। ফলে সবটাই আমি পাচ্ছি কি ওই তরল স্তম্ভের ওজনের সঙ্গে সমান পাচ্ছি ওর ঘাতটা। ঠিক আছে। 2 নম্বর পাত্রে যেখানে আমরা দেখছি যে এর উপর তলটা একটু বেশি, ফলে এখানে এর আয়তন কিন্তু তুলনামূলকভাবে এখানে বেশি হবে, এখানে বেশি তরল পদার্থ রয়েছে। এখন এই পাত্রের গঠন অনুযায়ী আমরা যদি ওই বিন্দুতে ওখানে যদি আমরা ঘাত তরল কর্তৃক প্রযুক্ত বল দেয়ালের ওপর লম্বভাবে, লম্বটাও কল্পনা করি, সেটা কিন্তু একটা এই রকম রেখা হবে, তাই তো? কারণ এটা একটা কার্ভ রেখা। তাহলে এই রেখা বরাবর সে যখন প্রতিক্রিয়া বল পাবে তরল, তখন সেটা কিন্তু আর বিন্দুর দিকে ক্রিয়াশীল। এখন এই আর বিন্দুকে আমি দুটো উপাংশে বিভক্ত করেছি, একটা হচ্ছে আর এক্স যেটা অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে আর ওয়াই যেটা উলম্ব উপাংশ। এই উলম্ব উপাংশটা দেখো, তরলের যে ওজন তার কিন্তু বিপরীতমুখী। সুতরাং এই পাত্রে যতটা তরল আছে তার ওজনের থেকে কিন্তু এটা বিপরীতমুখী হওয়ায় ওই ঘাতটা কি হয়ে যাবে? বিয়োগ হবে। অর্থাৎ এখানে আমরা বলবো যে প্রযুক্ত ঘাতটা কিন্তু এখানে উপস্থিত তরলের উলম্বভাবে তরলের ওজনের সমান, কিন্তু এই ওজন উলম্বভাবে অবস্থিত তরলের যে বাকি অংশটুকু, অর্থাৎ এর যে অনুভূমিক উপাংশটা, যে উলম্ব উপাংশটা যেহেতু মাইনাস হচ্ছে, তাহলে mg মাইনাস আর বাই এই যে অংশটার কথা আমরা বলছি, অর্থাৎ আমরা মনে রাখবো যে এখানে যতটুকু তরল রয়েছে খারাপভাবে তরল স্তম্ভের ওজনের সঙ্গে সমান, কিন্তু বাকি যে কার্ভ অংশটা রয়েছে তার ওজন মাইনাস হয়ে যাচ্ছে বলে এখানে জলের ওজনের থেকে কিন্তু ঘাতটা কম হচ্ছে। তাহলে জলস্তম্ভের যে ওজন তার থেকে কিন্তু প্রযুক্ত ঘাত কমে যাচ্ছে। ঠিক আছে। নেক্সট ছবিতে দেখো, সি ছবিতে এখানেও কিন্তু পাত্রের পৃষ্ঠভূমির ক্ষেত্রফল সমান, এখানেও কার্ভ একটা রেখা, এবং এখানেও আমরা যখন লম্বভাবে বল প্রযুক্ত হবে তখন কিন্তু প্রতিক্রিয়া বলটা আর বরাবর ক্রিয়াশীল। এখন আমি যদি দুটো উপাংশে বিভক্ত করি, একটা হচ্ছে আর এক্স, একটা আর ওয়াই, এখন এই আর ওয়াইটার ডিরেকশন এমজি ডিরেকশনের দিকে, অর্থাৎ তরলের যে ওজন তার ডিরেকশনের সঙ্গে একই অভিমুখী। তাহলে কি হবে? এখন পাত্রে যে ওজন আছে, তরল স্তম্ভের যে ওজন, তার থেকে প্রযুক্ত ঘাতটা কি হয়ে যাবে? প্রযুক্ত ঘাত কিন্তু এক্ষেত্রে তরলের ওজনের থেকে বেশি হয়ে যাবে, যেহেতু এটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে প্রযুক্ত ঘাত এখানে কিন্তু আলাদা আলাদা আয়তনের জন্য যাই হোক না কেন, তরলের আয়তনের সঙ্গে এখানে কোনোভাবেই সম্পর্ক নাই। যেখানে এই আকারের জন্য তরলের আয়তন মাইনাস হচ্ছে, মানে তরলের যে একটা উপাংশ আমরা পাচ্ছি সেটা মাইনাস হচ্ছে, এখানে প্লাস হচ্ছে। ফলে আমরা সবটা মিলিয়ে যেটা বলতে পারি উদস্তৈতিক কূটের যে মূল বক্তব্য, যে যদি পৃষ্ঠভূমির ক্ষেত্রফল একই থাকে তখন ওই পাত্রের পৃষ্ঠভূমিতে প্রযুক্ত ঘাত কখনোই পাত্রের আকার বা আয়তনের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র তরলের উচ্চতার উপর নির্ভরশীল। ঠিক আছে। আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো, এটাকে এইভাবেই তোমরা মনে রাখবে। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। ছাত্রীরা, এবার আমরা 4 নম্বর পয়েন্ট পড়বো। সেখানে আমাদের দেখা যাচ্ছে স্থির তরলের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি না, যে কোনো স্থির তরল অর্থাৎ কোনো একটা পাত্রে নেওয়া তরল তার উপর তল সর্বদা অনুভূমিক থাকবে। আমরা অনেক সময় ধরো একটা কাঁচের গ্লাসে জল নিয়েছি বা একটা বালতিতে জল নিয়েছি, তাকে আমরা যদি নাড়িয়ে দিই সেটা কিন্তু তার মধ্যে একটা আন্দোলন সৃষ্টি হতে পারে, অর্থাৎ তলটা বক্র মনে হয় খানিকক্ষণ, কিন্তু তারপরে যখন সেটা স্থির হয় তার উপর তল কিন্তু কি হয়ে যায়? পুরোপুরি অনুভূমিক। তো সেটাই আমরা প্রমাণ করব যে সত্যি এই অনুভূমিক সবসময় অনুভূমিক থাকছে কেন। তাহলে দেখো, আমরা এখানে একটা পাত্রে
একটা জলের লেভেল নিয়েছি, যেখানে আমরা দেখাচ্ছি এই জলের উপরতলটা একটা কার্ভ রেখা, এরকম একটা কার্ভ রেখা, সেটা কিন্তু জলের উপরতলটা আন্দোলিত অবস্থায় রয়েছে। তাহলে এখন এবি একটা তল, আমি অনুভূমিক তল কল্পনা করছি, যে তলের ওপর এক্স ওয়াই দুটো বিন্দু রয়েছে। এক্স ওয়াই বিন্দু থেকে ওপর তলের, যেহেতু তলটা কার্ভ, তলটা বক্র, ফলে এক্স ওয়াই বিন্দু থেকে উপরতলের যে গভীরতা বা উচ্চতা, জলস্তম্ভের উচ্চতা, সেটা কিন্তু ভিন্ন হবে। একটা H1 দেখতে পাচ্ছি, একটা H2 দেখতে পাচ্ছি। আমরা 2 নম্বর যে পয়েন্টটা পড়েছিলাম স্থির তরলের বৈশিষ্ট্যে, সেখানে আমরা কিন্তু কি পেয়েছিলাম, যে কোনো তরলের, আবদ্ধ তরলের যে কোনো অনুভূমিক তলে অবস্থিত সমস্ত বিন্দুতে তরলের চাপ সবসময় সমান হয়। তাহলে এখন যদি আমরা এই তরলের ঘনত্বকে রো ধরি এবং এখানকার অভিকর্ষজ ত্বরণের মান জি ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স বিন্দুতে চাপ ফর্মুলা অনুযায়ী H1 রো জি, আর y বিন্দুতে চাপ ফর্মুলা অনুযায়ী H2 রো জি। কিন্তু যেহেতু x আর y AB অনুভূমিক তলে অবস্থিত, তাহলে অবশ্যই xy এর যে চাপ, এই দুটো পরস্পরের সঙ্গে কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমি x বিন্দুতে চাপ ক্যালকুলেট করেছি, y বিন্দুতে চাপ ক্যালকুলেট করেছি, সূত্র অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী সবসময় অনুভূমিক তলে চাপ সমান। সুতরাং আমরা লিখতেই পারি যে আমাদের বৈশিষ্ট্যই বলে দিচ্ছে এই দুটো চাপ অলওয়েজ ইকুয়াল হবে। তাহলে রোজি যেহেতু কমন ফ্যাক্টর, তাহলে চলে যেতে ক্যান্সেল হয়ে গেলে H1 H2 হলো। তাহলে H1 যদি H2 হতে হয়, তাহলে উপরতলটাকে কেমন হতে হবে, উপরতলটাকে অবশ্যই অনুভূমিক হতে হবে, তবেই H1 H2 হবে। তাহলে এটাই আমাদের বক্তব্যটা আমরা প্রমাণ করতে পারলাম যে স্থির তরলের মুক্ত তল সর্বদা অনুভূমিক থাকে, কারণ অনুভূমিক তলের যে কোনো বিন্দুতে সবসময় চাপ স্থির থাকবে বা একই হবে। ঠিক আছে, ঠিক একইভাবে জলের যে সমোচ্চশীলতা ধর্ম, অর্থাৎ আমরা যদি 5 নম্বর জলের সমোচ্চশীলতা ধর্ম আছে, অর্থাৎ বিভিন্ন আকৃতির পাত্রে আমরা যদি জল রাখি, জল ঢালি যারা একে অপরের সঙ্গে যুক্ত, কিরকম আমরা যদি ছবিটা একটু আঁকি, দেখো একটা এরকম চোঙাকৃতি পাত্র আছে, আবার ধরো একটা এরকম পাত্র আছে, আবার একটা এরকম পাত্র আছে। তাহলে এরা সবাই কি হচ্ছে, একে অপরের সঙ্গে যুক্ত, কানেক্টেড। এখন এদেরকে যদি আমরা জল দ্বারা পূর্ণ করি, তাহলে জল যদি এর মধ্যে দিয়ে একটা জল প্রবেশের জায়গা থাকে, তাহলে জল দ্বারা যদি পূর্ণ করা যায়, দেখা যাবে যে যত জলই আমরা ভরি না কেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এদের উচ্চতাটা ইকুয়াল, মানে উপরতলটা সর্বদা সমান উচ্চতা বিশিষ্ট হবে। অর্থাৎ এখানে আমরা তরলের সমোচ্চশীলতা ধর্ম পড়ব, সমোচ্চশীলতা ধর্ম আছে। তাহলে দেখো এখানে কি বক্তব্য, আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি। আমরা 3টে ভিন্ন আয়তনের ও আকৃতির পাত্র যারা একে অপরের সঙ্গে কানেক্টেড, এইরকম একটা পাত্রে জল বা যে কোনো তরল নেওয়া হয়েছে, এবং আমরা ওই পাত্রের একটা অনুভূমিক তলে তিনটে বিন্দু কল্পনা করেছি, যে বিন্দুগুলো হচ্ছে XYZ। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু জানি যে অনুভূমিক তলে, ওই একই বক্তব্য, অনুভূমিক তলে যেহেতু যে কোনো স্থির তরলের ক্ষেত্রে অনুভূমিক তলে অবস্থিত সমস্ত বিন্দুতে চাপ সমান, ফলে এই যে 3টে বিন্দু XYZ, এখানেও কিন্তু চাপ, তিনখানা যে চাপ আমরা ক্যালকুলেট করব, এরা কিন্তু একে অপরের সঙ্গে সমান হবে। তাহলে যদি 3টে বিন্দুতে চাপ সমান হয়, তাহলে আমাদের বলেই দিচ্ছে যে চাপ সমান হওয়া মানে এদের যে উচ্চতা উপরতল থেকে, সেগুলোও কিন্তু কি হওয়া উচিত, ওই আগেরটার মতনই সমান হওয়া উচিত। তাহলে H1 H2 H3, এবং আমরা যদি অসংখ্য এরকম পাত্র নিই, তার জন্য সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, উচ্চতা সমান হচ্ছে। অর্থাৎ যে কোনো আকৃতির আকারের পাত্রের জন্য
সবসময় তরলের উপরতল সমান উচ্চতায় থাকে, ঠিক আছে। এবং এই সমচিশীলতা ধর্মের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ আমরা দেখি। ওপরের আমাদের জলের ট্যাঙ্ক থেকে নিচের একতলায় বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে আমরা জল সহজেই পাই এইভাবে জলের সমচিশীলতা ধর্মের জন্য, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের ফিফথ বৈশিষ্ট্য, যে স্থির তরলের বিভিন্ন পাত্রে তরলের মুক্ততল একই অনুভূমিক তলে থাকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। ছাত্রীরা, এখন আমরা দেখব ইউ নলের সাহায্যে, ইউ আকৃতির নলের সাহায্যে দুটো বিভিন্ন তরলের ঘনত্বের তুলনা। এই যে টপিকটা আমরা পড়বো, এখান থেকে ছোট ছোট অঙ্ক আসে। এখানে তোমার দুটো আলাদা আলাদা তরল, যদি আমরা সেই থিওরেমটাই পড়ছি, তরল যদি রাখা হয় তাহলে একটা তরলের ঘনত্ব যদি আমাদের দেয়া থাকে, অপর তরলের ঘনত্ব আমরা এখান থেকে সহজেই কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে প্রথমেই একটা বক্তব্য, যে বিভিন্ন তরলের ঘনত্বের, মানে যখন পাত্রটার মধ্যে দুটো তরল ঢালা হবে, ভিন্ন তরল, অবশ্যই দেখতে হবে তরল দুটো যাতে একে অপরের সঙ্গে মিশে না যায়। তাহলে এই ধরনের তরলের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা প্রযোজ্য, ঠিক আছে। তাহলে আমরা চলো শুরু করি। তাহলে প্রথমেই আমি একটা ছবি এঁকেছি, সেই ছবিতে আমি দেখা যাচ্ছে যে একটা লেফট যে আমার প্রান্ত আছে, ইউনলের লেফট প্রান্ত আর রাইট প্রান্ত। তাহলে আমি বিভিন্নভাবে নামকরণ করেছি। প্রথমে একটু বলে দিই, প্রথমেই আমরা এই নলে ব্ল্যাক রঙের, অর্থাৎ এই যে শ্যাডোটা করা রয়েছে, অর্থাৎ প্রথমেই আমরা কিছুটা পারদ ঢেলেছি। আমরা জানি পারদ হচ্ছে একটা ভীষণ ভারী একটা ধাতু, সেটা কি হচ্ছে তরল ধাতু। সেটা প্রথমেই এসে যখন আমরা কেরোসিন তেলটা ঢালিনি, তাহলে প্রথমেই যখন পারদ ঢেলেছি তখন এই যে লেভেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিভি। এই যে তলটা, এই টিভি তল পর্যন্ত তরলটা দু প্রান্তই কি করেছে না, তার যে নর্মাল যে তরলের উপরতল সর্বদা সমান থাকে, তাহলে এই পাত্র দিয়ে যখন ঢেলেছি তখন কিন্তু পারদ এইভাবে অবস্থান করছে, যার দুটো প্রান্তেই অনুভূমিক আছে, তলটা অনুভূমিক আছে। এইবার আমরা কি করলাম, আমরা এই অংশটা থেকে কেরোসিন তেল ঢাললাম, বা ধরো কেরোসিন তেলের পরিবর্তে অন্য কোনো তেলও, যেটা পারদের সঙ্গে মিশে যায় না, একসঙ্গে মিক্স আপ হয় না, সেরকম একটা তেল আমরা ঢালতে পারি। তাহলে এখন আমরা কেরোসিন তেলটা ঢালার ফলে কি হবে, ওখানে একটা চাপ প্রযুক্ত হবে পারদের ওপর, এবং পারদ নিচের দিকে নামবে। যতটা পারদ নিচের দিকে নামলো, লেভেলটা যতটা নামলো, ওই দিকে কিন্তু পারদের লেভেল ততটাই উঠলো। এবং এই অবস্থায় দেখা যাচ্ছে যে এখান থেকে ভি থেকে কিউ এ কিন্তু গেছে, পারদের তলটা নেমেছে, এবং এখানে কেরোসিন রয়েছে। আর এই দিকেও কিন্তু এস থেকে টি তে কিন্তু উঠেছে, অর্থাৎ H1 উচ্চতায় কিন্তু পারদ ওই দিকে ডান দিকের বাহুতে উঠেছে। এই অবস্থায় আমরা যখন দুটো তরলের বিভেদ তল দেখছি, তখন বিভেদ তল মানে কি, যেখানে কেরোসিন তেল শেষ হচ্ছে এবং পারদ শুরু হচ্ছে। তাহলে এই দুটো আলাদা আলাদা তরলের যে বিভেদ তল, তাকে আমরা কিউএস দিয়ে নামকরণ করেছি। তাহলে কিউএস হচ্ছে কেরোসিন আর পারদের বিভেদ তল। তাহলে এই অবস্থায় এই বিভেদ তল থেকে কেরোসিনের যে উচ্চতা, সেটাকে আমরা H2 নাম দিচ্ছি, আর এই বিভেদ তল থেকে পারদের যে উচ্চতা, সেটা হচ্ছে H1। এখন আমরা ধরে নিচ্ছি যে পারদের ঘনত্ব ρ1 আর কেরোসিনের ঘনত্ব ρ2। আর উভয় ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ কি হবে, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি একই জায়গায় অবস্থিত। তাহলে আমাদের এখন কিউএস একটা অনুভূমিক তল বা বিভেদ তল। সেই কিউএস বিন্দুতে যদি আমরা তরলের চাপটা কল্পনা করি, অর্থাৎ এই যে কিউএস বিন্দুতে যে তরলের চাপ আমরা দেখতে পাচ্ছি, সেই অনুভূমিক তলে অর্থাৎ কিউ বিন্দুতে যে চাপ, যে কার চাপ কিউ বিন্দুতে, এই প্রান্তের বাহুতে যে তরল পদার্থটা রয়েছে অর্থাৎ কেরোসিনের চাপ, আর এস বিন্দুতে এইটুকু যে পারস্তম্ভ রয়েছে তার চাপ। অবশ্যই যেহেতু এটা একটা অনুভূমিক তল, এবং অনুভূমিক তলের উপর অবস্থিত সমস্ত বিন্দুতে চাপ সমান, ফলে এই কিউএস রেখার ওপর অর্থাৎ কিউ বিন্দুতে কেরোসিনের চাপ, H2 উচ্চতার কেরোসিনের চাপ, আর এস বিন্দুতে H1 উচ্চতার পারদের চাপ পরস্পর সমান হবে। সুতরাং আমরা ওটাই লিখতে পারি, কিউএস অনুভূমিক তলের ক্ষেত্রে আমরা যদি এটাকে কিউ বিন্দু আর এটাকে এস বিন্দু ধরছি,
তাহলে কিউ বিন্দুতে চাপ সেটা কিন্তু এস বিন্দুতে চাপের সমান। তাহলে দুটো বিন্দুতে চাপ পরস্পর সমান। তাহলে কিউ বিন্দুতে চাপ কত হবে কেরোসিনের? আমরা ঘনত্ব জেনে গেছি ρ2, H2 উচ্চতা g, তাহলে H2 ρ2g। আর এস বিন্দুতে চাপ যেটা পারদের ক্ষেত্রে H1 ρ1 × g। তাহলে উভয় দিকে g টা ক্যান্সেল হবে এবং আমরা যদি H1/H2 করি তাহলে আমরা পাচ্ছি ρ2/ρ1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি H proportional to 1/ρ, অর্থাৎ এটাই বলা যাচ্ছে যে H1/H2 ρ2/ρ1 এর সঙ্গে সমান, মানে হচ্ছে যে ঘনত্বটা দুটো তরলের মধ্যে যার ঘনত্ব বেশি তার কিন্তু কি হবে, তার উচ্চতা সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ বিভেদ তল থেকে তার উচ্চতা কম হবে, আর যার ঘনত্ব কম তার কিন্তু উচ্চতাটা বিভেদ তল থেকে বেশি হবে। তাহলে এইখানে আমরা এই ফর্মুলাটা পেলাম। এখানে তাহলে পরিষ্কার সাম্যাবস্থায় বিভেদ তল থেকে তরল স্তম্ভ দুটোর উচ্চতা দুটি ঘনত্বের ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে আমরা যদি ধরো পারদের ঘনত্ব 13.6, পারদের উচ্চতাটা আমাদের যদি দেয়া থাকে যে ঢালা হলো এত উচ্চতায় পারদ উঠলো, তাহলে কেরোসিনের উচ্চতা এত হলে তার ঘনত্ব কত, তাহলে আমরা এই ফর্মুলা থেকে ইজিলি নির্ণয় করতে পারি। এখন এই অবস্থায় যদি আমরা এই পাত্রে কি করতে পারি, যদি জল ঢেলে দিই, অর্থাৎ আমরা যদি খানিকটা জল ঢালি তাহলে দেখা যাবে এখানে একটুখানি আমরা জল ঢাললাম এই উচ্চতায়, তাহলে এখন আমরা দেখছি যে এটা এখন উচ্চতাটা সব সাম্যাবস্থানে এসে এটা H1 হয়েছে এবং এটা যদি x হয়, পারদের উচ্চতাটা x হয়, তাহলে এখন আমরা নতুন করে কি ফর্মুলা করতে পারি যে এই যে বিভেদ তল QS তাতে যদি আমি চাপ ক্যালকুলেট করি তাহলে কিউ বিন্দুতে হচ্ছে তোমার কেরোসিনের যে চাপ প্রযুক্ত হচ্ছে, আর এস বিন্দুতে হচ্ছে এখানে জলের স্তম্ভ প্লাস পারস্তম্ভের চাপ, এবং যেহেতু কিউ আর এস বিভেদ তলের ওপর অবস্থিত, একই অনুভূমিক তলে অবস্থিত, তাহলে এই দুটো চাপের মান পরস্পর সমান হবে। সুতরাং তিনটে তরল আমার এখানে যদি চলে আসে তখনও আমরা কিন্তু এইভাবে করতে পারি, অর্থাৎ ওই একইভাবে আমরা বলতে পারি যে কিউ বিন্দুতে চাপ ইজিক্যাল টু এস বিন্দুতে চাপ, আর কিউ বিন্দুতে চাপ কেরোসিনের চাপ কত না H2 ρ2 × g, আর এস বিন্দুতে জল প্লাস পারদের চাপ, জলের চাপকে আমরা H1 রো মানেই আমরা জানি ওখানে আমরা রো H2O লিখতে পারি ইন্টু g প্লাস এখানে হচ্ছে x ρ1 × g। তাহলে সহজেই আমরা পেয়ে যাচ্ছি H2 ρ2 = H1, এখানে যদি আমরা CGS এ ধরি তাহলে রো এর ভ্যালু H2 ওর জন্য 1 হয়, তাহলে সেখানে আমরা 1 × 1 করতে পারি প্লাস x × ρ1। তাহলে এখান থেকে সহজেই আমরা যে কোনো একটা আননোন যদি আমাদের থাকে ρ2 বা ρ1, যেটাই আননোন ঘনত্ব হোক না কেন, আমরা এই ফর্মুলা থেকেও কিন্তু সহজেই এটা বার করতে পারি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ইউ নলের সাহায্যে ঘনত্বের তুলনা আমরা করলাম। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিক। ছাত্রীরা, এতক্ষণ আমরা যে তরলের স্থির তরলের বৈশিষ্ট্যগুলো পড়েছি তার মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য আমরা পড়েছি যে একটা স্থির তরলের অনুভূমিক তলে অবস্থিত সমস্ত বিন্দুতে তরল কর্তৃক প্রযুক্ত চাপ সমান হয়। এখন সেই বিষয়টা থেকেই আমরা একটা গড় চাপ ও ঘাতের একটা প্রসঙ্গ আসছে। কিরকম ভাবে না, যদি আমরা একটা কোনো তলকে আমরা যদি অনুভূমিক ভাবে ভার্টিক্যালি যদি আমরা ইমার্জ বা নিমজ্জিত করি কোনো স্থির তরলে, তাহলে আমরা যদি তাকে আমরা নিমজ্জিত করি তাহলে কিন্তু কি হবে না, তার উপর অবস্থিত বিভিন্ন বিন্দুর অবস্থান উপর তল থেকে বিভিন্ন হবে, অর্থাৎ একটা
তল সেটাকে যদি খারাপভাবে নিমজ্জিত করা হয় তরলের মধ্যে, তাহলে সেই তলের ওপর বিভিন্ন যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো ওপর তল থেকে তার গভীরতা বা উচ্চতা বিভিন্ন। তাহলে সেক্ষেত্রে একটা গড় চাপ আমাদের ক্যালকুলেট করতে হবে, এবং সেক্ষেত্রে গড় চাপটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, ওই যে আয়তাকার তল আছে সেই আয়তাকার তলের যে ভার কেন্দ্র, অর্থাৎ আমরা জানি যে কোনো আয়তাকার তলের ভার কেন্দ্র তার দুটো কর্ণের ছেদ বিন্দুতে অবস্থিত হয়। তাহলে সেই আয়তাকার তলের যে ভার কেন্দ্র, সেই ভার কেন্দ্র যে চাপ, সেই চাপটাই হয়ে যাবে ওই পুরো আয়তাকার তলের একটা গড় চাপ। ঠিক আছে, তাহলে আমরা গড় চাপের একটা কনসেপ্ট পাচ্ছি। তাহলে গড় চাপ হয়ে যাচ্ছে ওই আয়তাকার তলের আয়তাকার তল ABCD, তার যে ভারকেন্দ্র, যাকে আমরা ই দিয়ে নামকরণ করেছি, সেই ভারকেন্দ্রের ওপর প্রযুক্ত চাপই হয়ে যাচ্ছে ওই তলটার ওপর প্রযুক্ত গড় চাপ। তাহলে আমরা যদি ওই ভারকেন্দ্রের উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে, যেটাকে আমরা H2 নাম দিয়ে রেখেছি। তাহলে দেখো H2 হচ্ছে ওপর তল থেকে ভারকেন্দ্রের উচ্চতা বা গভীরতা, H1 হচ্ছে AB তলের গভীরতা। তাহলে আরো একটা জিনিস আমরা এখানে লিখেছি যে ওই যে আয়তাকার তলটা আমরা নিয়েছি সেটার দৈর্ঘ্য কিন্তু A আর প্রস্থ হচ্ছে B। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, ক্ষেত্রফল হচ্ছে AB। তাহলে ওই তলটার ক্ষেত্রফল আমাদের জানা আছে। আর কি জানা আছে, ভারকেন্দ্রের দূরত্ব যদি নির্ণয় করতে হয় বা গভীরতা উপর তল থেকে, তাহলে আমাকে এইটুকু দূরত্ব যোগ করতে হবে H1 এর সঙ্গে। তাহলে H2 সমান সমান দেখো উচ্চতা H2 সমান সমান ভারকেন্দ্রের উচ্চতা H1 প্লাস ওইটুকু দূরত্ব আসলে কি হচ্ছে না প্রস্থের অর্ধেক দূরত্বের সমান হচ্ছে, সুতরাং B/2। সুতরাং ওই বিন্দুতে আমরা যে গড় চাপ নির্ণয় করতে চাইছি ভারকেন্দ্রে, সেটা কি হয়ে যাবে H2 রো ইন্টু G, যেখানে রো হচ্ছে কি ওই তরলে, যে তরলে আমরা ওই বস্তুটাকে, ওই তলটাকে নিমজ্জিত করেছি, আমরা ইমার্স করেছি, সেই তরলের ঘনত্ব। সুতরাং আমরা লিখতে পারি H1 প্লাস B/2 ইন্টু রো ইন্টু G। তাহলে আমরা গড় চাপ পেলাম। এখন আমাদের যদি ঘাত বের করতে দেয়, কিরকম থ্রাস্ট ওই তলটা অনুভব করবে নিমজ্জিত অবস্থায়, তাহলে আমাকে কি, আমরা থ্রাস্ট পার করতে গেলে সবসময় গড় ওই চাপের সঙ্গে কি গুণ করতে হবে, ক্ষেত্রফল গুণ করতে হবে। সুতরাং আমরা ওই তলের ওপর প্রযুক্ত ঘাত হয়ে যাবে গড় চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে এরিয়া দিয়ে গুণ করব, সুতরাং আমরা পাচ্ছি H1 প্লাস B/2 রো G ইন্টু A ইন্টু B। তাহলে এই ফর্মুলাটা জানা থাকলে এরকম টাইপের কোনো অঙ্ক আমরা আসলে পারবো। নেক্সট আমরা দেখো যাচ্ছি প্রবাহীর চাপ সঞ্চালন, অর্থাৎ কোনো একটা আবদ্ধ পাত্রে কোনো প্রবাহী আছে, তার উপর যদি চাপ প্রযুক্ত হয় বাইরে থেকে, তাহলে সেই চাপটা কিভাবে সঞ্চালিত হবে এবং সেটা অন্য কোনো তলের উপর কিভাবে প্রযুক্ত হবে, সেটা কিন্তু পাস্কেলের সূত্র আমাদের বলে দেয়। তাহলে বিজ্ঞানী পাস্কেল এই সংক্রান্ত একটা সূত্র 1623 খ্রিস্টাব্দে সূত্র আকারে তিনি আমাদের সূত্র আকারে দিয়েছিলেন। সেই সূত্র আকারে প্রকাশ করার জন্য তার সূত্রের নাম হয়েছিল পাস্কেলের সূত্র। তিনি কি বলেছিলেন, যদি কোনো একটা আবদ্ধ প্রবাহীতে চাপ প্রযুক্ত করা হয়, তাহলে সেই চাপ অপরিবর্তিত মানে, অর্থাৎ যে চাপ প্রযুক্ত হয়েছে সেই চাপই কিন্তু কি হবে, অপরিবর্তিত মানে তরলের চারিদিকে সমানভাবে সঞ্চালিত হবে এবং সেই অবস্থায় প্রবাহীর সঙ্গে সংলগ্ন তলের ওপর, যে কোনো তলের ওপর লম্বভাবে প্রযুক্ত হবে। এটাই হচ্ছে পাস্কেল ল। সেটা আমি আরো পরিষ্কার করে বলছি, আবদ্ধ প্রবাহীর যে কোনো অংশে প্রযুক্ত চাপ
প্রবাহীর প্রতিটা অংশে সমানভাবে সঞ্চালিত হবে অপরিবর্তিত হারে এবং প্রবাহীর ভেতর সংলগ্ন যে কোনো তলে লম্বভাবে প্রযুক্ত হবে। তাহলে এই পাস্কাল ল এর বিভিন্ন অ্যাপ্লিকেশন হয় এবং সেখানে একদম ভালো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে হাইড্রোলিক প্রেস, সেটা আমরা পড়ব। তার আগে দেখব যে এই সূত্র প্রয়োগ করে আমরা ঘাত বৃদ্ধির নীতি একটা পাচ্ছি, সেই নীতিটা কিভাবে আসছে। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। ছাত্রীরা, আমরা যে পাস্কাল ল পড়লাম, অর্থাৎ কোনো আবদ্ধ পাত্রে বল প্রযুক্ত, যদি চাপ একটা কোনো অংশে বল প্রযুক্ত হয় তাহলে সেই চাপ সমানভাবে চারিদিকে অপরিবর্তিত মানে সঞ্চালিত হবে এবং কোনো পাত্রের ওপর কোনো যদি তল থাকে ওই আবদ্ধ তরলে তার উপর কিন্তু লম্বভাবে প্রযুক্ত হবে। তাহলে এই যে পাস্কাল ল, তার একটা অ্যাপ্লিকেশন যদি আমরা একটু ভাবি, সেটা হচ্ছে ধরো একটা রাবারের বল, তাতে প্রবাহী বা যে কোনো তরল পদার্থ জল ভরা হয়েছে এবং সেই বলের চারিদিকে পিন দিয়ে ছিদ্র করা হয়েছে, খুব সূক্ষ্ম ছিদ্র। এইবার আমি যখন বলটাকে প্রেসারাইজ করব, চাপ দেব, তখন দেখব ওই চারিদিকের যে সবগুলো ছিদ্র আছে সেই সবগুলো ছিদ্র দিয়ে সমান হারে কিন্তু চারিদিকে জল বেরোচ্ছে এবং দেখা যেতে পারে প্রথম দিকে যখন চাপটা প্রযুক্ত হচ্ছে তখন এই ফোর্সটা সব দিকে সমান এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু জল নির্গত হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা তো একটা উদাহরণ বললাম। এখন আমরা দেখবো এই পাস্কালের সূত্র থেকে ঘাত বৃদ্ধি কিভাবে করা যায়। তার জন্য আমি একটা ছবি এঁকেছি, দেখো। যে ছবিটাতে দেখতে পাচ্ছি দুটো ভিন্ন আকৃতির চোঙাকৃতি পাত্র একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে এবং একটা পাত্রে প্রস্থচ্ছেদ কম, যেটাকে A1 নাম দেওয়া হয়েছে, যার প্রস্থচ্ছেদ, আর একটা পাত্রের প্রস্থচ্ছেদ বেশি, যেটাকে আমরা A2 বলছি। এবং সেই একই প্রস্থচ্ছেদে এই যে পাত্রের যে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদের একটা পিস্টন এখানে কিন্তু দেয়া হয়েছে। এটা হচ্ছে তোমার একটা পিস্টনের প্রান্তটা, যেটা ওর ওপর এই লিভারটা দিয়ে ওর ওপর চাপ আমরা প্রযুক্ত করতে পারি। ঠিক একইভাবে এই প্রান্তের দিকে যেখানে বড় চোঙাকৃতি পাত্রটা, যার ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ A2, তারও কিন্তু A2 প্রস্থচ্ছেদের আর একটা পিস্টন দিয়ে সেটা কানেক্টেড। এই অবস্থায় যখন আমরা প্রথমে কি করেছি, কোনো বল প্রযুক্ত করিনি, সেই অবস্থায় দুজনে কিন্তু সমান সমান উচ্চতায় থাকবে। কারণ কি না, তরল স্বাভাবিক অবস্থাতেই তরল সবসময় অনুভূমিক থাকবে, তার উপরে পিস্টনগুলো কিন্তু সবসময় একই রকম থাকবে। এখন আমরা যদি প্রথম পাত্রে প্রথম প্রান্তে অর্থাৎ কম প্রস্থচ্ছেদ যুক্ত প্রান্তে আমরা যদি F1 বল প্রযুক্ত করি, তাহলে F1 বল কি করবে, আমরা বাইরে থেকে একটা লিভারের সাহায্যে ওই প্রান্তে F1 বল প্রযুক্ত করলাম। পাস্কাল ল অনুযায়ী ওই বল এই পিস্টন দ্বারা কি হবে, ওর ওপর একটা চাপ সৃষ্টি করবে। সেই চাপটা কত হবে বলো, আমরা বলের মান জানি। তাহলে ওই প্রান্তে, এটা ধরো ফার্স্ট প্রান্ত আমরা লিখছি, তাহলে এই ফার্স্ট প্রান্তে প্রযুক্ত চাপ, তাকে যদি আমরা P1 নাম দিই, P1 হয়ে যাবে F1 বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই চাপটা একটা আবদ্ধ প্রবাহীতে প্রযুক্ত হয়েছে এবং পাস্কাল ল অনুযায়ী এই চাপ কিন্তু সমভাবে অপরিবর্তিত মানে চারিদিকে সঞ্চালিত হবে। ঠিক আছে, এবং চারিদিকে সঞ্চালিত হওয়ার পর যে কোনো তলদেশ থাকবে বা কোনো তল সেখানে প্রবাহীর মধ্যে যদি উপস্থিত থাকে, তার উপর কিন্তু কি সমান হারে প্রযুক্ত হবে, সমান হারে কিন্তু লম্বভাবে বল প্রযুক্ত করবে। তার মানে এই যে P1 চাপটা এখানে আমরা পেলাম ক্ষেত্রফল ডিভাইড করে, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল করে, তাহলে এই চাপ পাস্কাল ল অনুযায়ী এই তল A2 তলের ওপর গিয়ে কিন্তু প্রযুক্ত হবে এবং এই A2 তলের ওপর ঊর্ধ্বগামী একটা বলও প্রযুক্ত হবে। তাহলে যে চাপটা পড়ছে সেই চাপ থেকে যদি আমরা বল বা প্রযুক্ত ঘাতের মান নির্ণয় করতে চাই, তাহলে এটা ধরো বি প্রান্ত, সেকেন্ড প্রান্ত, তাহলে সেকেন্ড প্রান্তে প্রযুক্ত বল সেটা কি হবে, সেটা হয়ে যাবে P1 ইন্টু A2। কেন না, যেহেতু P1 হচ্ছে এই প্রান্তে প্রযুক্ত বল
চাপ সেটা ওখানে গিয়ে প্রযুক্ত হচ্ছে, তাহলে চাপ ইন্টু ক্ষেত্রফল করলে আমরা ঘাত বা বল পাচ্ছি। এখন এই প্রযুক্ত বল কি করবে, ওই পিস্টনটাকে কিন্তু ওপরের দিকে সরাবে। তাহলে আমি যদি পিস্টনটাকে একই অবস্থায় রাখতে চাই, তাহলে সেই অবস্থায় আমাকে এই লিভারের সাহায্যে একটা সমান মানের বল কিন্তু নিম্নমুখী প্রয়োগ করতে হবে, যেটা ঊর্ধ্বমুখী বলকে প্রশমিত করে। তাহলে F2 বল যদি আমি প্রযুক্ত করি, তাহলে সেই প্রযুক্ত বলকে আমি যদি F2 নাম দিই, তাহলে F2 = হয়ে যাবে এই বলটার সঙ্গে সমান। তাহলে এখন আমরা এটাই লিখতে পারি যে F2 এর সঙ্গে আমি যদি P1 এর ভ্যালুটা বসিয়ে দিই, সুতরাং F2 = F1/A1 * A2, এবং আমরা যদি এইভাবে লিখি A2/A1 * F1, আর এই যে রেশিওটা দুটো ক্ষেত্রফলের, তাকে যদি আমরা m দিয়ে ডিনোট করি, তাহলে m * F1। সুতরাং আমরা দেখতে পাচ্ছি F2/F1 = m। তাহলে এই বিষয়টা কি হচ্ছে, এই বিষয়টা এটাই আমাদের ইমপ্লাইজ করছে যে যখনই আমি কোনো একটা বল প্রযুক্ত করব, একটা কোনো কম প্রস্থচ্ছেদের পিস্টনের উপর পিস্টনের সাহায্যে কোনো প্রবাহীর মধ্যে আমরা চাপ দেব, তাহলে সেই চাপ পাস্কেল ল অনুযায়ী সমভাবে সঞ্চালিত হয়ে একটা বেশি প্রস্থচ্ছেদযুক্ত কোনো ক্ষেত্রফলের ওপর, কোনো পিস্টনের ওপর কিন্তু বল প্রযুক্ত করছে, একই বল প্রযুক্ত করছে। কিন্তু যেহেতু প্রস্থচ্ছেদ বেশি ওর, ফলে কি হচ্ছে, উৎপন্ন যে ঘাতটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং সেই বৃদ্ধি পাওয়ার রেশিওটা আমরা কি দেখতে পাচ্ছি, m, যেটা হচ্ছে দুটো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের রেশিওর সমান। অর্থাৎ আমরা যদি এটাকে 10 আর এটাকে 100 করি, তাহলে রেশিওটা কত হবে, 100/10 10। আবার এটাকে যদি 1 মিটার স্কোয়ার বা 1 সেন্টিমিটার স্কোয়ার, আর এটাকে যদি 100 সেন্টিমিটার স্কোয়ার করি এর ক্ষেত্রফলগুলোকে, তাহলে কিন্তু ঘাতটা 100 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাই কিন্তু পাস্কেল ল থেকে ঘাত বৃদ্ধির নীতি। তার মানে ওদের পিস্টনের ক্ষেত্রফলগুলো কি হবে তার উপর কিন্তু কতটা ঘাত বৃদ্ধি পাবে সেটা কিন্তু আমরা এখান থেকে সহজেই নির্ণয় করতে পারি। এইবার আমাদের স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে আচ্ছা, আমি একটা বল প্রযুক্ত করলাম এবং সেই বল অনেকটা বেশি একটা ঘাত বৃদ্ধি করলো, তাহলে এখানে কোনোভাবে কি শক্তি মানে উৎপন্ন হলো, বেশি পরিমাণ শক্তি আমরা কি কোনোভাবে পেলাম, কোনোভাবে আমরা যে শক্তি সংরক্ষণ সূত্র, যে শক্তিকে উৎপন্ন করা যায় না বা ধ্বংস করা যায় না, সেটা কি কোনোভাবে লঙ্ঘিত হলো? তাহলে আমরা সেটার জন্য একটা ছোট্ট বিষয় দেখেছি যে প্রথমে যখন সাম্যাবস্থানে ছিল, তাহলে সেখান থেকে ও d1 পরিমাণ নামলো এবং ও একইভাবে d2 পরিমাণ ওপরে উঠলো। ঠিক আছে, তাহলে d1 হচ্ছে ওর সরণ কি না, ওইটুকু তরল নিচের দিকে নেমেছে, আর ওই তরলই এইভাবে গিয়ে ওইটুকু গ্যাপ d2 গ্যাপটাকে পূর্ণ করেছে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমরা যেটা বলতে পারি যে যতটুকু তরল এই ফার্স্ট প্রান্তে অপসারিত হয়েছে, ততটুকু তরলই কিন্তু সেকেন্ড প্রান্তে গিয়ে d2 দৈর্ঘ্যের জায়গা দখল করেছে। তাহলে আয়তনটা দুক্ষেত্রেই, অপসারিত তরলের আয়তন আর দ্বিতীয় প্রান্তে অধিকৃত তরলের আয়তনটা কি হওয়া উচিত, সমান হওয়া উচিত। তাহলে আমরা এটার প্রস্থচ্ছেদ জানি a1, উচ্চতা হচ্ছে d1, তাহলে তরলের আয়তনটা এক্ষেত্রে অপসারিত তরলের আয়তন হবে a1d1, আর ওক্ষেত্রে অধিকৃত তরলের আয়তন হয়ে যাচ্ছে, সেটাও হচ্ছে তোমার হচ্ছে a2d2। তাহলে a1d1 = a2d2। যেহেতু ওখান থেকে বাইরে থেকে আর কোনো তরল আসেওনি, আমরা অ্যাড করিনি, ওই তরলই গেছে গিয়ে ওইভাবে অবস্থিত হয়েছে। এখন এই অবস্থায় আমরা যেটা করেছি যে প্রথমেই আমরা ওয়ার্ক ডান, কতটা কৃতকার্য করেছে এই পিস্টনটা F1 বল প্রযুক্ত করে, সেটা আমরা বার করতে পারি। তাহলে F1 বল প্রযুক্ত হওয়ার জন্য প্রথম যে পিস্টন, তার যে কৃতকার্য W1 সমান আমরা কি লিখতে পারি, কৃতকার্য মানে বল ইন্টু সরণ, বল হচ্ছে F1, সরণ হচ্ছে D1। ঠিক একইভাবে দ্বিতীয় পিস্টনও কৃতকার্য করেছে, সেটা কি, এবং সেই কৃতকার্যটা কিন্তু নেগেটিভ কৃতকার্য, কারণ কি না এখানে একটা ঊর্ধ্ব বলের বিরুদ্ধে কিন্তু একটা কাজ হয়েছে। সুতরাং W2 সমান হয়ে যাচ্ছে F2 × D2।
এবারে আমরা এই যে ঘাত বৃদ্ধির নীতি থেকে F2 সঙ্গে D2 একটা সম্পর্ক পেয়েছিলাম, সেটা কি ছিল না, F2 W2 সমান সমান আমরা যে আমরা লিখেছি যে আমরা আগে যেটা পেয়েছিলাম F2 ইজিক্যাল টু A2 বাই ঘাত বৃদ্ধি নীতি থেকে A2 বাই A1 ইন্টু F1। তাহলে এখানে যদি আমরা সেটা বসিয়ে দিই কি পেতে পারি, F1 ইন্টু A2 বাই A1 D2। একটু সাজিয়ে লিখলাম। এই অবস্থায় A2 D2 মাল্টিপ্লাই হলো A2 D2 বাই A1। এখন A2 D2 সমান আমরা কি লিখতে পারি, A1 D1, যেহেতু একই তরল, সুতরাং F1 ইন্টু A1 D1 বাই A1। তাহলে উভয় উপর নিচে A1 কমন, তাহলে পেয়ে গেলাম F1 ইন্টু D1, এবং F1 ইন্টু D1 মানেই হচ্ছে W1। তাহলে দেখা যাচ্ছে এই যে সেকেন্ড লিভারটা বা সেকেন্ড পিস্টনটা যতটুকু কৃতকার্য করেছে, ফার্স্টটা সেও কিন্তু F1 বল দ্বারা একই পরিমাণ কৃতকার্য করেছে। এবং আমরা জানি কৃতকার্যই কিন্তু শক্তির উৎপন্ন শক্তির সমান, সুতরাং কৃতকার্য যে পরিমাণ কার্য হয়েছে সেই পরিমাণই শক্তি উদ্ভূত হয়েছে বা শক্তিতে ট্রান্সফার হয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু যতটুকু শক্তি এখানে তৈরি হয়েছে ততটুকু শক্তিও ওখানেই প্রযোজ্য হয়েছে, ফলে শক্তির পরিমাণটা কিন্তু কখনোই বেশি উৎপন্ন হয়নি বা শক্তির যে নীতি সেটা কিন্তু কখনোই লঙ্ঘন হচ্ছে না। হ্যাঁ, এই পিস্টনগুলোকে আমরা প্রথমেই ধরে নিয়েছি এটা ঘর্ষণহীনভাবে আপ ডাউন করতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ সঠিক সবসময় হয় না, ঘর্ষণজনিত কিছু শক্তি অপচয় হয়। তবে আমরা মোটামুটি সেটাকে যদি নেগলেক্ট করতে পারি তাহলে এখানে উৎপন্ন শক্তি ওখানে খরচা হওয়ার শক্তি কিন্তু সমান হচ্ছে। এখানে শক্তির সংরক্ষণ সূত্র কিন্তু কখনোই লঙ্ঘিত হচ্ছে না। ঠিক আছে, এবার আমরা চলে যাব হাইড্রোলিক প্রেস অর্থাৎ পাস্কেল সূত্রের প্রয়োগে। ছাত্রীরা, এখন আমরা পাস্কেল ল এর একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ হাইড্রোলিক প্রেস, তার বিবরণ পড়ব এবং কার্যনীতি আর তার এফিসিয়েন্সি কি হয় অর্থাৎ ওই যান্ত্রিক সুবিধা কি পাওয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমি একটা মোটামুটি ছবি এঁকেছি হাইড্রোলিক প্রেসের। তার বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা জেনে নিই, সেগুলো কোনটা কোনটা। পি হচ্ছে একটা বড় প্রস্থচ্ছেদযুক্ত চোঙ, আর একটা হচ্ছে কিউ হচ্ছে একটা ছোট প্রস্থচ্ছেদযুক্ত চোঙ, যেটা আমরা একটু আগে যখন আমরা ঘাত বৃদ্ধির নীতিতে ছবিটা এঁকেছিলাম ঠিক সেই রকমই ধরে নিচ্ছি যে এর যে প্রস্থচ্ছেদ পিস্টন P-T2, এর যে পিস্টন তার ক্ষেত্রফল হচ্ছে A2, আর P-T1 এর যে পিস্টন রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে A1, এবং অবশ্যই A2 গ্রেটার দ্যান A1। এখন দেখো এখানে দুটো V1 V2 লেখা হয়েছে, অর্থাৎ V হচ্ছে একটা আরেকটা চোঙ যেখান থেকে আমরা যে প্রবাহিতা বা যে তরলটা আমরা এই পুরো প্রেসের মধ্যে থাকবে স্বভাবতই জল, সেই জলটাকে ঢালা হয় এবং সেটা কিন্তু এইভাবে এসে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং সব থেকে বড় কথা, এই যে V2 V1 যে ভালভ রয়েছে সেই ভালভের মাধ্যমে কিউ থেকে একমাত্র কিন্তু জল পিতে আসতে পারে, পি পাত্রে আসতে পারে, কখনোই কিন্তু পি পাত্র থেকে কিউ পাত্রে যেতে পারে না। ভালভগুলো এমন ভাবেই তৈরি। এই অবস্থায় যখনই আমরা এই পাত্রে এখানে জল ঢালবো তখন কি হবে না, এখানে নর্মালি সব চারিদিকে সমান উচ্চতার জল থাকবে। এই অবস্থায় পিস্টনগুলোও কিন্তু সবাই সম উচ্চতায় থাকবে। এইবার P-T1 এই যে পিস্টনটা আমরা দেখছি যেটা কম প্রস্থচ্ছেদ যুক্ত, সেই পিস্টনের মাথায় সঙ্গে একটা দ্বিতীয় শ্রেণীর লিভার যুক্ত করা আছে। দ্বিতীয় শ্রেণীর লিভার কেন বলছি না, এখানে দেখো ওর যে আলম্ব, এই আলম্বটা একটা প্রান্তে আর একটা প্রান্তে বল প্রযুক্ত করা হচ্ছে, আর কাজ হচ্ছে মাঝখানের ওই ও আর এফ এর মাঝামাঝি কোনো অংশ। এটা আমরা নিশ্চয়ই তোমরা নিচু ক্লাসে পড়েছো দ্বিতীয় শ্রেণীর লিভারের কার্যনীতি। তো এখানে একটা P-T1 পিস্টনের মাথায় একটা দ্বিতীয় শ্রেণীর লিভার রাখা হয়েছে, এবং সেই লিভারের সাহায্যে বল প্রযুক্ত হলে সে আবার এই পিস্টনের ওপর বল প্রযুক্ত করতে পারে। আর একটা জিনিস সেটা হচ্ছে এই P-T2 পিস্টনের সঙ্গে একটা
অংশ রয়েছে, একটা শক্ত পাটাতন। এখানে আমরা কি করতে পারি, যখনই এর ঘাত বৃদ্ধি নীতি অনুযায়ী ওপরের দিকে উঠবে, এখানে কোনো বস্তুকে যদি আমরা পিষ্ট করতে চাই, অর্থাৎ যাকে আমরা যদি কম্প্রেস করে তার আয়তন ছোট করতে চাই, বা ধরো কোনো লোহার পাত সেটা কতটা শক্তপোক্ত সেটা পরীক্ষা করতে চাই, বা ধরো কোনো বীজ তাকে গুঁড়ো করা, বা এই ধরনের কোনো কাজ করতে চাই, তখন আমরা সেই বস্তুকে এখানে রাখবো এবং এই যা যা এর কার্যনীতি তার সাহায্যে কিন্তু ওগুলো পিষ্ট হতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে এই যন্ত্রটার মোটামুটি আমরা বিবরণ পেলাম। এবার এর কার্যনীতি কিভাবে কাজ করছে, তাহলে প্রথমেই আমরা চলে যাই, আমরা যখন এর উপর বল প্রযুক্ত করব তখন কি ঘটনা ঘটবে। যখন সবাই মানে নর্মালি রয়েছে প্রথম অবস্থায়, তখন আমরা এই দ্বিতীয় শ্রেণীর লিভারের উপর এফ বল প্রযুক্ত করলাম ওর বল বিন্দুতে। ঠিক আছে, আলম্ব থেকে বলবিন্দুর যে দূরত্ব তাকে আমরা y দিয়ে লিখেছি। y হচ্ছে ও বিন্দু থেকে এফ বিন্দুর দূরত্ব। এফ বল প্রযুক্ত করার ফলে এই পিস্টনটার উপর F1 বল কিন্তু প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা দ্বিতীয় শ্রেণীর লিভারের যে সাম্যাবস্থানে যে কার্যনীতি বা যে নীতি, সেটা কি হয় না, বলবাহু ইজিক্যাল টু ভারবাহু। তাহলে বলবাহু এখানে বল প্রযুক্ত হচ্ছে, বলবাহুটা হচ্ছে এখানে y, তাহলে প্রযুক্ত বল ইন্টু y, F ইন্টু y সমান সমান যে ভার প্রযুক্ত হচ্ছে বা কৃতকার্য হচ্ছে সেটা হচ্ছে F1, এবং সেই বিন্দুটা আলম্ব থেকে কত দূরে রয়েছে, x দূরত্বে রয়েছে, তাহলে x ইন্টু F1, তাই তো। সুতরাং আমরা যেটা করতে পারি যে F1 সমান সমান কতটা বল ওই পিস্টনটার উপর প্রযুক্ত হচ্ছে সেটাই আমরা নির্ণয় করতে চাই। তাহলে এটা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণীর লিভারের কার্যনীতি এক থেকে বা মূল নীতি থেকে আমরা এই অংশটা পেলাম, ভারবাহু বলবাহু ইজিক্যাল টু ভারবাহু। তাহলে এখান থেকে আমরা F1 এর মান যদি নির্ণয় করতে চাই, F1 ইজিক্যাল টু হয়ে যাবে y বাই x ইন্টু f। তাহলে যেটাকে আমরা y বাই x কে আমরা k লিখতে পারি, k ইন্টু f, বা k না লিখলেও হ্যাঁ কেই লিখবো, k ইন্টু, এখানে k লেখা আছে, k ইন্টু f। তাহলে আমরা এটাই বলতে চাই যে কোনো দ্বিতীয় শ্রেণীর লিভার ব্যবহার করে আমরা যে পরিমাণ বল, ওকে কোনো বল যদি আমরা প্রযুক্ত করি, তাহলে সেই বলের k গুণ বল কিন্তু k গুণ বল ওই পিস্টনটার উপর PT1 প্রথম পিস্টনটার উপর প্রযুক্ত হচ্ছে। সেটা আমরা দ্বিতীয় শ্রেণীর লিভারের বিষয়টা থেকে পেলাম, যেটা নীতি থেকে আমরা পাই। সুতরাং F1 কত হচ্ছে, k ইন্টু f, যেখানে k হচ্ছে y বাই x। তাহলে বুঝতেই পারছি y গ্রেটার দ্যান x, তাহলে k এর ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান 1 হচ্ছে। ঠিক আছে, এইবার এই যে F1 বলটা একটা বদ্ধ প্রবাহীর মধ্যে, আবদ্ধ প্রবাহীর মধ্যে প্রযুক্ত হলো, তাহলে পাস্কাল ল অনুযায়ী কি হবে, সেই চাপ সমানভাবে সব দিকে ছড়িয়ে পড়বে, এবং একইভাবে যেহেতু এখানে যখনই এই প্রেসারাইজ হওয়ার পর, বল প্রযুক্ত হওয়ার পর পিস্টনটা নিচের দিকে নামবে, তখনই কি হবে, এই যে V1 ভালভটা আছে যেটা খুবই হালকা চাপে খুলে যায়, সেটা কিন্তু খুলে যাবে, এবং এখান থেকে কিউ থেকে কিছুটা পরিমাণ জল সে কিন্তু এখানে প্রবেশ করবে, অর্থাৎ পি আধারটার মধ্যে প্রবেশ করবে, আর গিয়ে কিন্তু PT2 পিস্টনটার ওপর বল প্রযুক্ত হবে। তাহলে এই P2 যে পিস্টনটার ওপর যে চাপ প্রযুক্ত হচ্ছে, যেটা পাস্কালের নীতি অনুযায়ী একই চাপের পরিমাণ, তাহলে আমরা সেই বলটা জানি F1 বল, এবং সেখান থেকে চাপ বার করতে গেলে আমাদের কি করতে হবে, ওর পাটাতনের যে ক্ষেত্রফল সেটা দিয়ে ডিভাইডেড করলে আমরা চাপ পেয়ে যাব। তাহলে সেই একই চাপ ওখানেও প্রযুক্ত হচ্ছে। তাহলে এই একই রকম ভাবে আমরা যদি দেখি, তাহলে দেখবো ওর ওপর যে বলটা প্রযুক্ত হলো, যেটা এখান থেকে তৈরি হলো, সে কিন্তু কি করবে, ওপরের পিস্টনটাকে কম্প্রেসড করবে, ফলে যে বস্তুগুলো ওখানে পেস্ট করার জন্য রাখা হয়েছে, প্রেস করার জন্য, সারা কিন্তু সবাই ওখানে পিষ্ট হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ওর কার্যনীতি। এইবার আমরা দেখে নিই এর যান্ত্রিক সুবিধা কি। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কি সেটা দেখি। তাহলে আমরা এখান থেকে এই অংশটা পেয়েছি। এখন আমরা F2টা ক্যালকুলেট করতে চাই, যেটা PT2 পিস্টনের ওপর অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে সেটা কি হবে, F2
যেটা আমরা ঘাত বৃদ্ধি নীতি থেকে প্রথমেই জানি, F1 ইন্টু এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই এর ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ, তাহলে A2 বাই A1। আবার F1 সমান সমান আমরা কি জানি, y বাই x ইন্টু f। সুতরাং ওইখানে যদি আমরা ওটাকে বসিয়ে দিই তাহলে আমরা পেতে পারি y বাই x ইন্টু A2 বাই A1 ইন্টু f। তাহলে F2 সমান সমান আমরা এটা পেলাম। তাহলে আমরা কি পেলাম, F1 বল প্রযুক্ত হলো, F2 বল ওখানে ক্রিয়েট হলো, যেটা অবশ্যই কি F1 বলের থেকে বেশি, যেহেতু এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। এখন তাহলে আমরা ওই ঘাত বৃদ্ধি নীতি অনুযায়ী এখানে যতটুকু বল প্রযুক্ত হচ্ছে তার থেকে কিন্তু বেশি ঘাত এখানে পড়বে, ফলে কার্যনীতিটা ভালোভাবে আমরা পেতে পারি। এইবার এখানে আমরা যান্ত্রিক সুবিধা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি পেতে চাই তাহলে কতটুকু আমি প্রযুক্ত করলাম আর কতটুকু পেলাম, তাহলে এটাকে বলা হবে কি না উৎপন্ন ঘাত এখানে যেটা তৈরি হচ্ছে আর প্রযুক্ত বল, এই দুটোর যে রেশিও সেটাকেই বলা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যান্ত্রিক সুবিধা। তাকে আমরা MA দিয়ে প্রকাশ করছি, সেটা হচ্ছে উৎপন্ন ঘাত ডিভাইডেড বাই প্রযুক্ত বল। প্রযুক্ত বল PT1 পিস্টনের ওপর প্রযুক্ত হয়েছে আর উৎপন্ন ঘাত PT2 পিস্টনের ওপর প্রযুক্ত হয়েছে। তাহলে দেখো আমরা যদি মানগুলো বসিয়ে দিই, উৎপন্ন ঘাতটা হচ্ছে F2, তাহলে y বাই x A2 বাই A1 ইন্টু f, আর প্রযুক্ত বল কত হয়েছিল F। সরি। সুতরাং আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজের রাশিমালা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা, অর্থাৎ MA ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম y বাই x ইন্টু A2 বাই A1, এবং এখানে বলা উচিত বলে রাখি y বাই x দেখেই বুঝতে পারছি y বড় x ছোট গ্রেটার দ্যান 1, A2 হচ্ছে বেশি ক্ষেত্রফল PT2, প্রস্থচ্ছেদ A1 হচ্ছে কম ক্ষেত্রফল এটাও গ্রেটার দ্যান 1, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অবশ্যই গ্রেটার দ্যান 1। তার মানে যতটুকু বল এখানে প্রযুক্ত হবে তার থেকে কিন্তু বেশি ঘাত এখানে উৎপন্ন হবে, ফলে আমরা কিন্তু বেশি পরিমাণ কি পাবো না বেশি ঘাত পাওয়ার জন্য আমাদের যে প্রেসটা যে কাজের জন্য ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু সুষ্ঠুভাবে চলবে। হ্যাঁ, একটু ঘর্ষণজনিত শক্তি এখানে অপচিত হবে, সেটাকে কি আমরা নেগলেক্ট করতে পারি। এরপর তাহলে আমাদের আরেকটা ছোট অংশ, সেটা হচ্ছে এখানে কি কোনোভাবে শক্তির সংরক্ষণ সূত্র উল্লঙ্ঘিত হচ্ছে, কিন্তু ওই একইভাবে আমরা যদি করি যে এই যতটুকু আমরা এখানে যে কৃতকার্য পেলাম আর এর দ্বারা উৎপন্ন কৃতকার্য এটা কিন্তু সমান হবে। তাহলে ধরা যাক যে এই পিস্টনটা x1 পরিমাণ তরলকে নিচে নামিয়েছে এবং সেই পরিমাণ তরলই এখানে এর উচ্চতাটাকে বাড়িয়েছে, সেটাকে আমরা ধরো x2 ধরে নিচ্ছি। তাহলে প্রথম যে পিস্টন সেই পিস্টন দ্বারা কৃতকার্য কি হওয়া উচিত, বা প্রথমেই আমরা যেটা করব যে কতটুকু জল কিউ থেকে পিতে এসেছে সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে কিউ থেকে কতটা জল বেরিয়েছে, A1 হচ্ছে ক্ষেত্রফল, x হচ্ছে উচ্চতা, তাহলে A1x, সেই ততটুকু জলই এখানে গেছে এবং তার উচ্চতাকেও বাড়িয়েছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে A2, এটা x1, এটা A2 x2। এখন প্রথম যে কৃতকার্য প্রযুক্ত বল কত হয়েছে এই পিস্টনটার উপর F1, তাহলে F1 দ্বারা কৃতকার্য তাকে আমরা W1 নাম দিলে কি হবে F1 ইন্টু x1। একইভাবে F2 দ্বারা কৃতকার্য W2 সমান সমান হচ্ছে F2 ইন্টু x2। এবারে F2 এর যে রাশিমালাটা আমরা নির্ণয় করেছিলাম এই যেখানে লেখা আছে দেখো, সেটা আমরা যদি ওখানে লিখি যে সেটা হচ্ছে ওই ঘাত বৃদ্ধির অনুযায়ী F1 ইন্টু A2 বাই A1 ইন্টু x2। এবারে A2 x2 এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, A2 x2 এর পরিবর্তে আমরা A1 x1 লিখতে পারি ওই একইভাবে। তাহলে F1 ইন্টু x1 পেয়ে গেলাম,
সেটা হয়ে গেল W1। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে এখানে যতটুকু কৃতকার্য হচ্ছে এখানেও কিন্তু কৃতকার্যের পরিমাণ সমান, সুতরাং শক্তি কিন্তু বেশি শক্তি এখানে অপচয় হচ্ছে বা উৎপন্ন হচ্ছে এরকম কোনো ব্যাপার না। শক্তি সংরক্ষণ নীতি এখানে কিন্তু লঙ্ঘিত হচ্ছে না, একই থাকছে। ঠিক আছে, এরপরের যেটা আছে হাইড্রোলিক প্রেসের ব্যবহার, আমরা তো আলোচনাই করলাম যে তেলের বীজ থেকে তেল উৎপন্ন করতে, কাপড়ের তোর কোনো একে অনেক কাপড়কে একসঙ্গে কম্প্রেসড করে রাখতে, বা ধরো তুলো তার আয়তনকে ছোট করতে, লোহা ইস্পাত এই সমস্ত কিছুর শক্তপোক্ত মানে কতটা স্ট্রং সেটা বিচার করতে কিন্তু হাইড্রোলিক প্রেস ইউজ হয়। আর হাইড্রোলিক ব্রেকও ঠিক একই রকম সিস্টেমে কাজ করে, তোমরা এটা দেখে নিও, এটা খুব একটা জটিল বিষয় নয়। এই পর্যন্ত আমাদের এই টপিকটা শেষ হলো। এই টপিকে আর কিছু সেরকম কিছু নেই, কিছু অঙ্ক রয়েছে, অঙ্কগুলো ভীষণ ভীষণ সহজ, তোমরা চেষ্টা করবে যেগুলো বইতে করে দেওয়া আছে সেই উদাহরণের অঙ্কগুলো প্রথমে চেষ্টা করো, আমরা টপিকগুলো শেষ হলে তারপর অঙ্কগুলো করব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।